সুতরাং এখন এই যে এই রিসেন্টলি সংসদে আমাদের বাংলাদেশে তো এখন সবচেয়ে বড় সমস্যা এটা না যে আপনি কাউকে রাজাকারের বাচ্চা, আপনি দেখেন শেখ হাসিনা পতন হয়েছে কিন্তু রাজাকারের বাচ্চার কথাটা বলে, যে রাজাকার বলে 17-18 বছর শুধু রাজাকার। আপনি কাউকে শব্দের রাজনীতিটা এমন ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে, আপনি কাউকে হত্যাযোগ্য করতে চান বা আপনি কাউকে বিচার করতে চান বা আপনি কাউকে পছন্দ করেন, আপনি তাকে ট্যাগ দিয়ে দিন রাজাকার অথবা রাজাকারের বাচ্চা। রাজাকার গালিটাকে তারা ওন করে নিয়ে বলে যে তুমি কি আমি কে রাজাকার। রাজাকার কেন বলেছে? কারণ এই রাজাকার শব্দটাকে আমরা খারাপ করে ফেলেছিলাম। তো এই জন্য রাজাকার ছিল না আমি বলবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বাংলাদেশের সংসদে যেমন আপনি দেখেছেন কয়েকদিনে যে উত্তপ যে রাজাকারের বাচ্চা এ বাচ্চা, কিন্তু বাংলাদেশে এখন বাংলাদেশে শোনা যাচ্ছে ফ্যাসিবাদ এই শব্দটা তো নতুন করে এসেছে। ফ্যাসিবাদের বিষয়টা হচ্ছে আমাদের ফ্যাসিবাদ তো সিস্টেমে ফ্যাসিবাদ হয়। আমাদের শেখ হাসিনা কিন্তু 17-18 বছর ক্ষমতা ছিল কিন্তু সংবিধানকে দেখায় শেখ হাসিনা কিন্তু সংবিধানের বাইরে কোনো কিছু করে না, সব সংবিধানের মধ্যে থেকে করেছে। তার মানে ফ্যাসিজম হচ্ছে আমাদের এই যে আমাদের ছাত্ররা যখন আন্দোলন করেছেন, আন্দোলনের সময় কিন্তু তারা বারবার বলেছেন রাষ্ট্র সংস্কার চাই। কেন রাষ্ট্র সংস্কার চাই? কারণ আমাদের রাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদ তৈরি করার একটা প্রক্রিয়া থাকে। আপনি দেখেছেন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সবচেয়ে বেশি আপনার জুলাই সনদ দিয়ে কথা বলেছেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী রিসেন্টলি আমার কাছে কেন যেন বিএনপি থেকে বারবার বলা হয় যে প্রতারণার দলিল হচ্ছে জুলাই সনদ। আমি এতদিন ধরে বুঝতাম না যে আসলে প্রতারণার দলিল কিভাবে জুলাই সনদ হয়। এটা কে কার সাথে প্রতারণা করেছে? এনসিপি গিয়ে প্রথমে স্বাক্ষর করে না এই জন্য এনসিপি প্রতারণা করেছে, নাকি এই বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে তারা প্রতারণা করেছে, নাকি জামাত প্রথমে একটু ডিলে করেছে স্বাক্ষর করবে কি করবে না এরপর স্বাক্ষর করেছে, কারা প্রতারণা করেছে? কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন কিন্তু প্রকাশ করে দিলেন যে প্রতারণা কে করেছেন। উনি নিজে বলেছেন যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি কেন? আমরা জানি যদি জুলাই সনদে স্বাক্ষর না করি তাহলে হচ্ছে নির্বাচনটা ডিলে হবে। হ্যাঁ, কৌশল ছিল। তো এখন এটা তো একটা প্রতারণা। এটাকে আপনি কৌশল বলেন যেটাই বলেন, এটা তো একটা প্রতারণা করেছেন আপনি। মুখে এক প্রতারণা মানে কি আমরা বলি, মুখে এক কাজে আরেক, তার নামে তো আমরা মুনাফিক বা মানে প্রতারণার কথা বলি। এখন আপনি জনগণকে সিস্টেমটার কারণে আপনি এই দেখেন বাংলাদেশের ইতিহাসে যতবার 2/3 মেজরিটি যারা পেয়েছে তারাই কিন্তু স্বৈরশাসক মানে এই ফ্যাসিজম তাদের মধ্যে চলে আসে। প্রথম 2/3 মেজরিটি বিএনপি জামাত, আমি এই করছি না যে 2001 সালে বিএনপি জামাত পেয়েছিল 2/3 মেজরিটি, পাওয়ার পরে কি করেছে? এই যে সর্বশেষ বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের যিনি সর্বশেষ বিচারপতি তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কে এম হাসান সাহেব ছিলেন হচ্ছে বিএনপির আইন সম্পাদক। ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য আপনি সংবিধান পরিবর্তন করে বিচারপতির বয়স বাড়িয়ে দিলেন 2 বছর। এই যে 2/3 মেজরিটি 142 দিয়ে আপনি সেটা করলেন, এটার কারণে কিন্তু পরবর্তীতে আমরা 1/11 যেই ফলাফল 2/3 মেজরিটি পেয়ে কি করলো, যে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তারা আন্দোলন করেছে সে তত্ত্বাবধায়ক সরকারের 142 দিয়ে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিল। এবার আবার 2/3 মেজরিটি কে পেল? আমাদের এবার বর্তমান সরকার। তার মানে 2/3 মেজরিটি পেয়ে আপনি জুলাই সনদকে করবেন না, আপনি এই সংবিধান আপনি যেখানে 31 দফায় বলেছেন সংবিধান সংস্কার করবেন সেখানে আপনি এখন সংবিধান সংশোধন করবেন, সংস্কার করবেন না। তো আপনি সংবিধান সংশোধন দিয়ে আপনি কি এই যে গুরুত্বপূর্ণ ওনারা বলেছেন ওনারা দ্বিকক্ষ বিশিষ্ট, বিশেষ করেছে ওনারা বলে ওনারা দ্বিকক্ষ বিশিষ্ট ওনারা এই করবেন পার্লামেন্ট করবেন। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট 142 দিয়ে তো আপনি পারবেন না, কারণ 1989 সালে আমাদের আজিজুর রহমান ভার্সেস এই স্টেট একটা মামলার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে আপনি যেহেতু আমাদের ইউনিটারি গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্ট না, তো সুতরাং আপনি চাইলেও আপনি দ্বিকক্ষ বিশিষ্ট করতে পারবেন না। করলে আবার সেম 1988 সালে এরশাদ সাহেব যেটা করেছেন 142 দিয়ে করেছেন, পরবর্তী এটা বাতিল হয়ে গেছে, এটাও সেম বাতিল হয়ে যাবে। তো সুতরাং আপনি এই যে সিস্টেমের পরিবর্তন, এই পরিবর্তনটা দরকার হবে। আপনি যদি এই পরিবর্তনটা না করেন তাহলে আপনার ইয়ে হবে না। বিএনপি জনগণের সাথে কখনোই প্রতারণার রাজনীতি করে না, বরং আমরা লক্ষ্য করছি যে কৌশলের নামে মুনাফিকি এবং প্রতারণার রাজনীতি করছে জামাত ইসলাম। যেমন নির্বাচনের আগে যখন বিদেশিদের সাথে জামাতের নেতারা, তাহের ভাই জামাতের একজন বিখ্যাত নেতা, তার নেতৃত্বে বৈঠক করছিল, তখন তিনি বলছিলেন, গণমাধ্যমে এসেছে বিবিসি সহ অনেক পত্রিকায়, যে আমরা কোথায় বলেছি যে আমরা বিএনপি মানে মানুষের সাথে জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে। জুলাই সনদ একটি প্রতারণার দলিল, যেটা বিএনপি বলেছে উনি বললেন। দেখেন বিএনপি এই কথা কোথাও বলে নাই, বরং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সাথে জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে প্রতারণা করেছে। কিভাবে করেছে আমি একটু 4 নম্বর প্রশ্ন যদি আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলোর যে সংস্কারের কমিটমেন্ট তার ভিত্তিতে তারা সংস্কার করবে, এটা আবার কত বড় বিষয়, মানে এটা বুঝতে তো মানুষের সময় লাগে। যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে এই গণভোটের প্রশ্ন এগুলো পড়তে আমার 2 ঘন্টার বেশি মানে পড়তে বুঝতে সময় লেগেছে। কেন লেগেছে জানেন? 4 নম্বর, যারা আসলে মানে মনে করছে যে 1 2 3 4 4টা প্রশ্ন, আরে এত 4 সেকেন্ড লাগে, ওনার কেন 2 ঘন্টার বেশি লাগলো? কারণ ওই যে 4 নম্বর প্রশ্ন, ওই প্রশ্নের জন্য তুষার ভাই আর পড়তে গেলে কি সময় লাগবে না? তাহলে ওই 4টা প্রশ্ন বুঝতে আপনাকে অবশ্যই 2 ঘন্টা সময় প্রয়োজন আছে, কারণ পড়তে হবে। তো সাধারণ জনগণ আপনার না পড়ে না বুঝে
তারা একটা ভোট দিবে, এটা তো আসলে কেমন হয়ে গেল না? তো যাই হোক, আপনি যে 4টা প্রশ্ন আর একটা উত্তর, এইটা বড় ধরনের প্রতারণা। এবং এই প্রতারণার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব তিনি প্রতিবাদ লিপি দিয়েছিলেন যে আমরা যে সংস্কারের ব্যাপারে সম্মত হয়েছি, আমরা ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করব, এখানে কোনো প্রতারণা নাই। বিএনপি যা ওই সময় বলেছিল এখনো একই কথা বলছে, এমনকি এই প্রতারণা করার কারণে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল। কোনটা? আমাকে আপনি স্বাক্ষর নিলেন, তাই না? যদিও জামাতের সেক্রেটারি জেনারেল বলছিলেন যে এই জুলাই সনদে পিয়ার ছাড়া আমরা স্বাক্ষর করব না, কিন্তু তারা স্বাক্ষর করতে চলে গেলেন। ওই যে কৌশল নিয়ে তারা পলিটিক্স করে, যে মানে রাতে চাপ দিবে, চাপে কাজ না হলে সকালে গিয়ে দস্তখত দিবে, মানে সাইন করবে আর কি। তো যাই হোক, দেখেন আমাদেরকে স্বাক্ষর করাইলো সেখানে উইথ নোট অফ ডিসেন্ট। পরবর্তীতে যখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো, এরপরে আমরা দেখলাম যে সেখানে এই নোট অফ ডিসেন্ট নাই, বাদ দিয়ে দিল। এটা কি প্রতারণা না? তো স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এই কথাই বলেছে, এখন আপনি আগে পিছে মাঝখানে বাদ দিয়ে আপনি একটা লাইন দিয়ে ফটোকার্ড বানিয়ে বলছেন এই যে বিএনপি প্রতারণা করেছে। হোয়াট ইজ দিস? জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য আপনাকে শুনতে হবে। তিনি কি বলেছেন? যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোতে আমাদের সাথে প্রতারণা করেছে, এবং এই প্রতারণা করার কারণে আমাদের অনেক বিষয় মেনে নিতে হয়েছে, অনেক বিষয় আমরা ওই সময় কথা বলতে পারি না। এর কারণটা কি? এর কারণটা হলো নির্বাচন নিয়ে এক ধরনের বড় ধরনের ষড়যন্ত্র ছিল, এবং এই ষড়যন্ত্র ফাঁস করেছে জনাব আসিফ মাহমুদ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তাদেরকে ডিপ স্টেটের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। তার মানে কি বিএনপি তো এটা জানতো যে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ এ ধরনের প্রতারণার সাথে, প্রহসনের সাথে জড়িত, তারা 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায় নির্বাচন ছাড়া। এমনকি আমরা দেখেছিলাম এনসিপির পক্ষ থেকে এই ক্যাম্পেইনগুলো করা হচ্ছিল। সার্জিস আলম তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। এরপরে আমরা দেখলাম যে আপনার যখন ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছেন, ঈদের নামাজ, সেই সময় স্লোগান দেওয়া হচ্ছে, স্যার আপনি খবরদার ক্ষমতা ছাড়বেন না, 5 বছর 5 বছর। তার মানে একটা চক্র কিন্তু রেডি করা হয়েছিল। এগুলো সব মানে তৈরি করা, এমন না যে রেডিমেড, এগুলো সব তারা কিন্তু তৈরি করেছিল। তো যাই হোক, আমি যে কথা বলছি, এই প্রতারণাগুলো বিএনপির সাথে করা হয়েছে। 5 বছর ক্ষমতায় থাকার একটি প্ল্যানও শুরু হয়েছিল। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন বাংলাদেশে, বিদেশে গিয়ে, বাংলাদেশে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না, বিএনপিকে তিনি ইঙ্গিত করেছিলেন, তাই না? এরকম বহু প্রতারণা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে করেছে, স্বয়ং গণঅভ্যুত্থানকে নিয়ে প্রতারণা করেছে। সুতরাং ভাই যে কথা, জি ভাই যে কথা বললেন যে বিএনপি প্রতারণা করেছে, না, বিএনপি কখনোই প্রতারণা করে না। আমি তার কথাগুলোর আর কয়েকটা কথার উত্তর দিই। আমি বুঝতে পেরেছি, আমি একটু শেষ করি 1 মিনিটে, তার কয়েকটা একটু ছোট করে বলবেন। দেখেন জনাব সালাউদ্দিন আহমেদ তিনি জাতীয় সংসদে কিন্তু বলেছিলেন যে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এ নিয়ে বাহাস করে আমাদের সময় নষ্ট করা ঠিক না। কিন্তু আপনি কি শুরু করলেন? আপনি গণঅভ্যুত্থানের পরপরই আপনি বলা শুরু করলেন যে এক ফ্যাসিবাদকে হটিয়ে আমি আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় বসাতে দেব না, তাই না? বিএনপিকে সংস্কার বিরোধী, চাঁদাবাজ, অনেক কিছু আপনি বলা শুরু করলেন। এমনকি আপনি যে সময় বিএনপি সরকারের সাথে ছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত, আপনি বলছেন যে বিএনপি ওই সময় সব থেকে বেশি অপরাধ করেছে, অথচ ওই সময় আপনি মিনিস্ট্রি নিয়েছিলেন, বিএনপির কাছ থেকে আপনি সুবিধা নিয়েছিলেন। এমনকি এই যে ব্যাংকগুলো দেখেন, বিভিন্ন প্রতিষ্ঠান দেখেন, এই সময় কিন্তু ওই যে মিনিস্ট্রি তারা সুযোগ সুবিধা পাইলো না, ওই সুযোগ সুবিধা পাইয়েই কিন্তু তারা এইভাবে আর্থিক কাঠামো তারা কিন্তু তৈরি করলো। এখন আপনি সেই বিএনপি সরকারে থাকা অবস্থায় আপনি এখন সেই বিএনপির সমালোচনা করছেন। তো আপনি যদি ওই যে ভাই বললো না যে কারোর অতীত নিয়ে ঘাটাঘাটি করা ঠিক না, কেউ যদি বর্তমানে ভালো করে, তো আপনি তো এইভাবে মানে বিএনপিকে নানানভাবে আলোচনা আপনি শুরু করলেন, তখন কি আপনার অতীতের অপরাধগুলো সামনে দেখাইতে হবে না যে তুমি এই ভুলগুলো 71-এর সময় করেছিলেন? এখন তিনি বলছেন যে ওই যে বললেন যে আপনি যে প্রশ্ন করলেন, দেখেন তারা ঠিক আছে, এখনকার যারা আছে তারা স্বাধীনতা যুদ্ধের যে বিপক্ষের শক্তি, ওই সময় যারা অপরাধ করেছিল সেই অপরাধ, মামুন ভাইরা জামাতের এখন বুদ্ধিজীবী, তারা আমি ধরে নিলাম যে তারা এই অপরাধের সাথে, ধরে নিলাম না, এটা সত্য যে তারা এই অপরাধের সাথে সম্পৃক্ত না, কিন্তু জামাত ইসলাম দল হিসেবে অপরাধী না, দলের বিচার হইতে হবে না? হইতে হবে তো। এমনকি এনসিপি নিজেও এই বিচার চেয়েছে। কিভাবে? যে সময় ওই যে আপনার মানে অধ্যাদেশটা পাশ হলো যে কারা স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, ওই সময় কিন্তু জামাত ইসলামের নাম আছে, এনসিপি কিন্তু তারা কিন্তু লিখিত দিয়েছে, জামাত ইসলাম যে স্বাধীনতা বিরোধী শক্তি ছিল সেটা কিন্তু লিখিত দিয়েছে এনসিপির পক্ষ থেকে, তাদের 11 দলীয় জোটের বন্ধু। এখন আমি মনে করেন যে আপনারা ব্যক্তিরা অপরাধ করেন না, এখন যারা আছেন এখনকার প্রজন্ম, দল হিসেবে তো জামাত ইসলাম অপরাধ করেছে। সুতরাং এই জামাত ইসলাম এই নামটা যতদিন আপনারা নিয়ে বেড়াবেন, এই নামটাকে বহন করবেন, ততদিন কিন্তু এই তকমা আপনাদের বহন করতে হবে। আপনি বলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মানে রাজাকার একটা গালি, এই গালিকে অন করে নিয়েছিল কেন? কারণ শেখ হাসিনা রাজাকারের বাচ্চা হিসেবে গালি দিয়েছিল ওই যারা কোটা আন্দোলন করছিল যে এরা রাজাকারের বাচ্চা। কিন্তু এর মানে এই নয় যে তারা সবসময় এইটাকে অন করবে। ওই সময় প্রতিবাদ হিসেবে তারা
কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছে, রাজাকারের বাচ্চা বলেছে ঠিক আছে আমি রাজাকারের বাচ্চা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কিন্তু এর মানে এই নয় যে জামাত ইসলামকে ওন করেছে। জামাত ইসলাম যদি মনে করে যে তাদেরকে দেশের জনগণ ওন করেছে, এইটা আসলে বাস্তবসম্মত না। কেন ওন করে নাই সেটা বলেই শেষ করব। নাহিদ ইসলাম দেখেন তিনি নিজেই বলেছিলেন যে জামাত ইসলাম তাদের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, গ্রহণ করে নাই। এমনকি মানে যদি এখন তারা বন্ধ হয়েছেন, তারাই বলেছিলেন যে কেউ বলেছিলেন যে জামাত ইসলামটা ভারতের তৈরি করা দল, জামাত ইসলাম কি ইসলামিক দল, এমনকি মানে আরো অনেক ধরনের কথাবার্তা আমরা শুনেছি। সেই জামাতের সাথে কিন্তু তারা বন্ধু তো মানে সেই এনসিপি জামাত কিন্তু এখন বন্ধুত্ব তৈরি করেছে। তো যাই হোক, রাজনীতিতে আসলে আমি জানি না এগুলো তাদের মুনাফিকি নাকি কৌশল। আজকে বলবে যে বাপের থেকে বেশি বাড়তে যেও না, কালকে আবার তার সাথে আবার জোট করবে। যেহেতু আমরা দেখেছি যে অতীতে কখনো আমি এটা বলে শেষ করি, অতীতে কখনো তারা আপনার এরশাদের সাথে গিয়েছে, জাতীয় পার্টির সাথে গিয়েছে, কখনো আওয়ামী লীগের সাথে গিয়েছে, কখনো বিএনপির সাথে গিয়েছে, আবার এখন এনসিপির সাথে আছে। তো জামাত ইসলাম এগুলো কৌশল হিসেবে নেয় নাকি আসলে মুনাফিকি রাজনীতি নাকি প্রতারণার রাজনীতি, সেটা আসলে জনগণ অবশ্যই বিচার করবে। সেটাই জনগণই বিচার করবে। তুষার ভাই, আপনার কাছে আমি আবার একটু আসতে চাই। সে ক্ষমতা ছাড়া মাত্র কয়েক ঘন্টা আগে বিশেষ বিধান জারি করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং যেখানে বলেন যে যেখানে বলা আছে যে যুক্তরাষ্ট্রের চাওয়াকে পূরণ করার জন্য উনি শতভাগ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে শ্রমিকের জন্য আগের অতীতে যেটা ছিল 5%, সেখান থেকে উনি কমিয়ে 1.5%-এ নিয়ে এসেছে মুনাফাগুলো। প্রশ্নটা আমি আবার একটু গুছিয়ে করি। আমি এটা জানি উনি যেটা করেছেন শ্রম আইনে যা আছে সেটাকে কমিয়ে মূলত এই বিনিয়োগকারীরা তাদের লভ্যাংশের 5% তাদের কর্মচারীদের মধ্যে বিতরণ করার কথা ছিল, সেটাকে তিনি কমিয়ে দিয়ে 1.5% করে দিয়েছেন। কিন্তু ইনি তো তার নিজের প্রতিষ্ঠানই তার শ্রমিকদের পাওনা পরিশোধ করেন না। গ্রামীণ ফোনের বহু কর্মচারী তারা এখন আন্দোলনের মধ্যে আছে এই লভ্যাংশ সংক্রান্ত। গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ বিতরণের কথা ছিল সেটাও তারা কোর্টে কেস করে গিয়ে আদায় করেছে। উনি তো নিজের প্রতিষ্ঠানে নিজের লোকদের কি দিতে চান না, তো উনি বিদেশিদেরকে কি দিতে দিবেন? আর বিদেশিরা তো ওনাকে পুরস্কার দেয়। ধরেন আপনাকে যদি কেউ অনেক পুরস্কার দিত, আপনি তো সেই পুরস্কার যে দেয় তাদের হয়ে কিছু কাজ টাজ করতেন না? তো উনি তো অনেক পুরস্কার পেয়েছেন, অধিকাংশ পুরস্কার উনি বিদেশ থেকে পেয়েছেন। এই জন্য তো আরেকটা কাজ করেছেন, ভবিষ্যতে যদি কেউ নোবেল প্রাইজ পায় তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। উনি না হয় দিতে চান না, দিবেন না। ভবিষ্যতে যে নোবেল বিজয়ী উনি তো হয়তো ট্যাক্স দিতে চাইতেও পারেন। ভবিষ্যতে নোবেল বিজয়ী ট্যাক্স মাফ করা উনি এটা করে গিয়েছেন। কিন্তু উনি একজন নোবেল লরিয়েট হয়ে উনি শ্রমিকের মুনাফা কমিয়ে ওনার লাভটা কি, ওনার অর্জনটা কি? উনি তো নোবেল লরিয়েট, ওনাকে কেউ নোবেল ম্যান বলেছে? উনি নোবেল লরিয়েট। নরওয়েতে ওনাকে পুরস্কার দিয়েছে, তাই না? এবং এই পুরস্কারটা উনি পেয়েছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু উনি একা পান নাই, ওনার সাথে গ্রামীণ ব্যাংক এবং তার কর্মচারীরাও পেয়েছে একটা প্রতিষ্ঠান হিসেবে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে কিন্তু এটা লেখে না নোবেল বিজয়ী প্রতিষ্ঠান, কিন্তু ওনার নামের আগে পরে যতভাবে পারা যায় বলা হয় যে উনি নোবেল বিজয়ী, উনি নোবেল লরিয়েট, উনি মানে নোবেলটা উনি পেয়েছেন আর কি, সাথে করে গ্রামীণ ব্যাংক পেয়েছে। তো ওইটা ভালো, আমরা খুশি ওনার নোবেল বিজয়ী হওয়াতে, আমরা খুবই খুশি। আগেও ছিলাম, এখনো আছি। কিছু টাকা তো বাংলাদেশের লোক কর না পেলেও একজন বাংলাদেশি ভাই তো পেয়েছেন, তো সেই আনন্দে আমরা আনন্দিত। টাকাটা তো উনি পেয়েছেন। কিন্তু যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে এই আইন সংক্রান্ত জটিলতা, নিজেকে নিজে ভিআইপি ঘোষণা করেছেন, এটা তো অবশ্যই ভালো উনি করেছেন। সাথে যে আরো অনেককে করে দেন নাই ভিআইপি, সেটার জন্য আমরা তাকে ধন্যবাদ দিতে পারি। কিন্তু উনি যে কাণ্ডটা ঘটিয়েছেন সেটা হচ্ছে উনি সবসময় বলেছেন যে উনি বৈষম্য দূর করবেন, কিন্তু উনি নিজে বৈষম্য তৈরি করেছেন। এবং এই বৈষম্য তৈরিকরণ প্রক্রিয়ার মধ্যে উনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তগুলি সম্পূর্ণভাবে জুলাই আন্দোলনের যে মূল কথা ছিল তার বিরোধী। উনি কি করেছেন? উনি জুলাই আন্দোলনের জন্য একটা ফাউন্ডেশন তৈরি করেছেন। ফাউন্ডেশন তৈরি করে ওনার উচিত ছিল সত্যি সত্যি জুলাই আন্দোলনের যারা ভিকটিম, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের কাছে সেবাটা পৌঁছে দেওয়া যায়, সেরকম একজন ব্যক্তিকে সেখানে বসিয়ে দেওয়া। উনি 100 কোটি টাকা দিয়ে উনি কি করলেন? উনি একজন শহীদের ভাইকে সেখানে বসিয়ে দিলেন। তারপর টাকাও ফুরিয়ে গেল, সেও চাকরি ছেড়ে দিল। আরেকজন বসেছিলেন না, সার্জিস আলম, হ্যাঁ, তিনি আবার পদত্যাগ করলেন। হ্যাঁ, তিনি পদত্যাগ করলেন। তারপর উনি কি করেছেন? উনি নিজে পুরস্কার পেয়েছেন, কিন্তু ওনার আমলে যেসব সরকারি পুরস্কারগুলি বিতরণ করা হয়েছে সবগুলি নিয়ে প্রশ্ন উঠেছে। আপনার মনে আছে সলিমুল্লাহ খান দাঁড়িয়েছিল, তারপরে দাঁড়ানো বসা নিয়ে একটা বিরাট তর্ক হলো। তারপরে বাংলা একাডেমি থেকে 2 জন এই যারা পদক পুরস্কার দেন তারা বের হয়ে গেলেন, কারণ তারা এই পদক পুরস্কার নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তো উনি তো এইভাবে ওনার যে সরকারি পদকগুলি বাংলাদেশে যেগুলি দেয় সেগুলি নিয়ে কথা উঠেছে। 21 পদক দেওয়া হয়েছে একজন এমন তরুণীকে যে নৃত্যকলায় কি অবদান রেখেছে এটা সে নিজেও জানে কিনা সন্দেহ আছে, কিন্তু পেয়েছে কেন? ও ফারুকি চেয়েছে। তো এরকম অনেক কাণ্ড কারখানা তো হয়েছে, ব্যক্তি সিদ্ধান্তে হয়েছে। আফসানাকে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় গ্রন্থকেন্দ্রে, হঠাৎ তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যে প্রক্রিয়া আফসানা সরে গিয়েছে, ওই একই প্রক্রিয়া দেখেন উনি চলে যাওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ওইভাবে সরে গিয়েছেন। কাজ করছিলেন, কাজের মধ্যে উনি খবর পেয়েছেন যে উনি আর নাই। ওরকম আফসানা ছিলেন কক্সবাজারে একটা ট্রেনিংয়ে, উনি ট্রেনিং দিয়ে এসে ট্রেনিং এর মধ্যে শুনেছেন যে উনি কিন্তু এখন আর গ্রন্থকেন্দ্রের পরিচালক নাই। তো এগুলো ওনারা করেছেন না? স্বৈরতন্ত্র তো এটাই করতো, তাই না? স্বৈরতন্ত্র কি করেছিল আপনাদের মনে আছে? তাই না? স্বৈরতন্ত্র কি করেছিল আপনাদের মনে আছে?
স্বৈরতন্ত্র একটা প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রধান বিচারপতি হঠাৎ নিজে শুনেছে যে উনি নাই। তো ঘটনাটা একই, স্বৈরতান্ত্রিক আচরণ। উনি নিজেও স্বৈরতান্ত্রিক আচরণ করেছেন। ওনার নিজের প্রতিষ্ঠানে গণতন্ত্র আছে, ওনার 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যতগুলো প্রতিষ্ঠান চালানো ওগুলো কোনোটাতে গণতন্ত্র আছে। উনি তো এই যে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কোনো বেতন বন্ধ হয়ে গেছিল ওনার সময়, এই যে সাধারণ মানুষ যে স্বাস্থ্যসেবা পায়, এই কর্মীরা বেতন পায় নাই, এই যে এইচপিএনএসপি বাতিল হয়েছে, এই যে হামির টিকা দেওয়া হয় না, এগুলি তার সময় হয়েছে না। অথচ উনি একটা স্বাস্থ্যের ব্যবসা করেন, কিন্তু ওনার একটা স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসা আছে। এবং কিছুদিন আগে উনি ওখানে গিয়ে ঘোষণা দিয়েছেন যে উনি 10,000 স্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশে তৈরি করবেন, এরকম একটা পরিকল্পনা তার আছে। যেখানে বাংলাদেশে 14,000 স্বাস্থ্য কেন্দ্রের লোকজনের বেতন উনি বন্ধ করে দিয়েছেন, সেখানে নিজে আবার স্বাস্থ্য কেন্দ্র করবেন ওইভাবেই। তো এই জিনিসগুলো তো নিশ্চয়ই বুঝতে পারেন, এবং বোঝার কারণে আমি শুধু এতটুকু বলবো যে অতীত আশ্রয় আমরা হতে চাই না, আমরা তার বদনামও করতে চাই না, কিন্তু যা তিনি করেছেন এটা একটা ব্যাখ্যা তিনি যদি দিতেন তাহলে আমরা খুশি হতাম। কেননা তার যে বই, সেই বইটা আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি, তার প্রত্যেকটা বই পড়েছি জানেন, এবং প্রত্যেকটা বই উনি লিখেছেন, বইয়ে যা লেখা আছে উনি সেটা পালন করেন না। আবার বইয়ের মধ্যে এমন অনেক কথা আছে যেটা তার নিজের নীতি বিরুদ্ধ। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমার কাছে মনে হয়েছে, যখন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল, আমাদের আমলাতন্ত্রের কোন এক অতি উৎসাহী ব্যক্তি যাদেরকে তিনি ফ্রিজ থেকে বের করে এনে পদায়ন করেছিলেন, মানে যারা রিটায়ার করেছেন এরকম 8-10 বছর হয়ে গিয়েছে, হ্যাঁ, ফ্রোজেন অবস্থা থেকে এনে মাইক্রোওয়েভে গরম করে তাদেরকে চাকরি দিয়েছিলেন, যেখানে মেধাবী কর্মকর্তাদেরকে উনি শোনা কথার ভিত্তিতে চাকরিচ্যুত করেছেন এবং তাদেরকে কোনো ধরনের আইনের আশ্রয় নিতে দেননি। তো ওইখানে একজন এরকম অতি উৎসাহী আমলা বলে ফেললেন কি, অন্তর্বর্তী সরকার পরিচালিত হবে 3-0 বাস্তবায়নের লক্ষ্যে। অন্তর্বর্তী সরকারের কি 3-0 বাস্তবায়নের কথা ছিল? অন্তর্বর্তী সরকারের বাস্তবায়নের কথা ছিল জুলাই আন্দোলনের যে দাবি দাওয়াগুলি, সেগুলি। অথচ দেখেন, উনি যখন এই কথাটা হয়েছে, এই কথাটা বলা হয়েছে, উনি ওইটাকেও না করেন নাই। কিন্তু 3-0 বাস্তবায়ন করতে গিয়ে আমরা কি দেখলাম? বাংলাদেশে পলিউশন বেড়েছে, এটা আন্তর্জাতিক রিপোর্ট। বাংলাদেশে বেকারত্ব বেড়েছে, এটা আন্তর্জাতিক রিপোর্ট। বাংলাদেশের দারিদ্র্য বেড়েছে, এটাও আন্তর্জাতিক রিপোর্ট। তাহলে জিরোর দিকে গেল কোথায়, তাই না? এবং শুধু তাই কি, বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতার সূচকে পিছিয়ে গিয়েছে এবং দুর্নীতির সূচকেও পিছিয়ে গিয়েছে। দুর্নীতি তো আমাদের অবনতি হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতার সূচকে অবনতি হয়েছে। তাহলে উনি ভালোটা করলেন কি? উনি আসলে আমাদের জীবনে কি যোগ করলেন আর কি বিয়োগ করলেন? উনি আসার পরে বিদেশি বিনিয়োগও কমে গেল, উনি আসার পরে ঋণ সংগ্রহ বেড়ে গেল, উনি আসার পরে মানুষ রাস্তায় নিরাপদে হাঁটতে পারে না, কে কাকে কখন ধরে বসবে, কে কাকে মব করে দিবে। আর ওনার অফিসে বসে থাকা লোকজন মবকে প্রেসার গ্রুপ বলে। মানুষের পাশে এসে কোথাও ওনার সরকার দাঁড়াবে, উল্টা যে প্রেরিত হচ্ছে বলছে আপনাকে প্রেসার দিয়েছিল। আপনি কিছু মনে করেন না, জুতা ঝুলায় যে এটা প্রেসার, এই যে জায়গায় জায়গায় অপমান করে এটা প্রেসার, শিক্ষকরা অপমানিত হয় এটা প্রেসার। এইটা বলতে পারলেন ওনারা, এবং এগুলোর জন্য ওনারা কাউকে সরি বললেন না, কিন্তু ওনারা অন্য লোককে সরি বলতে বলে, তাই না? এইগুলি আসলে আমাদের হতাশা, আর কিছু না। ওনার বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ নাই, ওনারকে নিয়ে আমাদের হতাশা। এবং এত হতাশা আমরা ভবিষ্যতে কেউ নোবেল পেলে আমরা এখন যেমনে পারি আমরা খুঁজে বের করার চেষ্টা করবো যে উনি আবার অন্তর্বর্তী সরকারে বসে বা কোন একটা সরকারে বসে পড়বে কিনা। মানে নোবেল বিজয়ী যেন আর কোনোদিন সরকারে না আসেন আমরা মোনাজাত করি। ধন্যবাদ তুষার ভাই। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটি আমি রাখতে চাই ব্যারিস্টার আল মামুন আপনার কাছে। জুলাই আন্দোলনের পর অধিকাংশ সাংবাদিকদের বিরুদ্ধে যে ভৌতিক মামলার যে দীর্ঘ কারাবাসে যেসব মামলাগুলো হয়েছিল, সেটার আসলে সলিউশন কি, প্রতিকার কি? না, প্রথম কথা হচ্ছে এই বাক স্বাধীনতা, আমরা তো আসলে এই সাইবার নিরাপত্তা আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে এর আগে বাক স্বাধীনতাকে খর্ব করা হয়েছে ইতিপূর্বে 17-18 বছর দেখেছি। নতুন করে এখন বাক স্বাধীনতাকে আসলে প্রথম কথা হচ্ছে বাক স্বাধীনতার সুযোগটা দেওয়া উচিত। 17-18 বছর আগে কি তখন দেখেনি? না, মানে হচ্ছে আইনটা তো ছিল না। আপনি যে এর আগে যেভাবে শহীদুল ইসলাম সাহেব সহ সাংবাদিকরা কারাগারে মারা গেছে, এমনও নজির কিন্তু আছে। 111 সময় কিন্তু টকশো করা যেত না তখন। ডিজিটাল নিরাপত্তা আইন যে আইনটা করেছেন আপনি 2018 সালে, ডিজিটাল নিরাপত্তা আইন, পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইন হয়েছে। হ্যাঁ, তার আগে তথ্য প্রযুক্তি আইন ছিল 2012 সালে। হ্যাঁ, এই যে তথ্য প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার নিরাপত্তা আইন, এভাবে করে করে এই যে কথা বলার স্বাধীনতা, এই কথা বলার স্বাধীনতাকে কিন্তু খর্ব করা হয়েছে। আমরা শত শত মামলা আমরা নিজেরা ডিল করেছি। হ্যাঁ, দেখেছি যে কথা বললেই আপনি শেখ মুজিবুর রহমানের পরিবারকে নিয়ে কথা বলতে পারবেন না, আপনি তাদের পরিবারকে একটা রক্ষা কবচ দেওয়া হয়েছে আইনের মাধ্যমে। হ্যাঁ, এবং এটাকে কনস্টিটিউশনের অংশ হিসাবে ঢুকানো হয়েছে এবং এটা চেঞ্জ করা যাবে না এমনও আদেশ প্রদান করা হয়েছে। তো সুতরাং এখন যে কোনো সরকার, আমি মনে করি বাক স্বাধীনতার ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা কিন্তু আমাদের সাংবিধানিক